সুন্দরবনের দিক দিয়ে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবী অনুপ্রবেশের চেষ্টা করছিলেন, তাদের আটকে দেওয়া গিয়েছে। কোথা থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন, কিভাবে তাদের আটকানো হলো? অনুপ রয়েছেন আমার সঙ্গে ফোনে। অনুপ, দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গত 12 তারিখে কিন্তু বাংলাদেশের ২০ জন মৎস্যজীবী ভারতীয় জলসীমা দিয়ে বাংলাদেশের থেকে ভারতের মধ্যে প্রবেশ করে। সেই ঘটনায় টহলরত বিএসএফ কর্মীরা তাদের কিন্তু আটক করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের জানা যায় যে এই ১৯ জন কিন্তু বাংলাদেশ থেকে এসেছে। তারপরে কিন্তু এই যে সুন্দরবনের যে রিজার্ভ ফরেস্টের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়, এরপরে তাদের হাতে কিন্তু এই বিএসএফ কর্মীরা তা তুলে দেন এবং তুলে দেওয়ার পরে গতকাল কিন্তু সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় বনকর্মীরা। এরপরে কিন্তু তাদের কিন্তু আজকে আলিপুর আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, এই ১৯ জনের মধ্যে কিন্তু ২জনকে তারা কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু নিজেদের হেফাজতে নেবে বলে জানিয়েছে। তবে এই ঘটনায় যে ১৯ জন মৎস্যজীবী তাদের কাছ থেকে কিন্তু জাল এবং একটি বোট ও কিছু মাছ কিন্তু পুলিশ ইতিমধ্যে উদ্ধার করেছে। তবে তাদেরকে কিন্তু আলিপুর আদালতে পাঠিয়ে ২জনকে নিয়ে ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ। বাংলাদেশে মাছ ধরতে স্যার। আচ্ছা, গুলি ঢুকে গেছি ভারত। আপনাদের বাড়িটা কোথায়? বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? বোটে কি ছিল? জাল আর মাছ। দিল্লিতে ইডি দপ্তরে মিমি চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছে। একটি অনলাইন বেটিং অ্যাপের মামলায় তাকে তলব করা হয়েছে। আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি। মৈত্রী, কি জানতে চাওয়া হবে তার থেকে? দেখো, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে এই অনলাইন বেটিং অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে মানি লন্ডারিং হতো, এমনটাই অভিযোগ। এই অভিযোগেরই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লি সদর দপ্তরের ঠিক বাইরে, যেখানে 11টার কিছু আগে এসে পৌঁছেছেন মিমি চক্রবর্তী এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই অনলাইন বেটিং অ্যাপের ক্ষেত্রে কিভাবে টাকা নিয়েছিলেন, কোন কোন অ্যাকাউন্ট থেকে টাকা তার কাছে এসেছিল বা কোন পদ্ধতিতে তাকে যে পেমেন্ট করা হয়েছিল, তার কারণ এই অনলাইন বেটিং অ্যাপের হয়ে বিজ্ঞাপনী প্রচার বা এন্ডোর্সমেন্ট করেছিলেন মিমি চক্রবর্তী। তার এক্ষেত্রে দাঁড়িয়ে তার অ্যাসোসিয়েশন কতটা ছিল, কোথা থেকে তিনি টাকা পেয়েছিলেন এবং কি ধরনের কন্ট্রাক্টে তাকে তার অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তার যোগাযোগ, এই সবই কিন্তু জানতে চাইবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার সঙ্গে সঙ্গে জানতে চাওয়া হবে যে এই ভারতে যে বেটিং ব্যান রয়েছে সেটা জানার পরেও কিভাবে একজন প্রাক্তন সাংসদ হয়ে তিনি এই অনলাইন বেটিং অ্যাপের এন্ডোর্সমেন্ট করলেন, সেক্ষেত্রে তাকে কি বোঝানো হয়েছিল, কি জানানো হয়েছিল, তার কোনো এজেন্সি রয়েছে কিনা, কোনো এজেন্টের মাধ্যমে তিনি তাদের সাথে যুক্ত হয়েছিলেন কিনা, এই বিষয়ে যাবতীয় যে তথ্য রয়েছে সেটা জানতে চাওয়া হবে। তোমাকে জানিয়ে রাখবো যে এই অনলাইন বেটিং অ্যাপ কেসেই কিন্তু এর আগে দুজন খুব ফেমাস ক্রিকেটার, তাদেরকেও কিন্তু ডাকা হয়েছিল। শিখর ধাওয়ান এবং সুরেশ রায়না, এই দুজনকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আগামীকাল উর্বশী রতেলা, তাকেও কিন্তু আরেক অভিনেত্রী, যিনিও এই অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য সমন করা হয়েছে। মৈত্রী, একটু সঙ্গে থাকো। এই যে মিমি চক্রবর্তী প্রাক্তন সাংসদ, তাকে ডেকে পাঠানো হয়েছে জানিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গিয়েছে। তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা। তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? সাধুদের তো এন্ট্রি নেই, চোরেদের দলে ওটাই লাগবে, আই কার্ড। ওটা আমরা এখানে গেছে প্রক্সিমিটি কার্ড আছে, তো তৃণমূলে ঢুকতে গেলে চোরেদের কার্ড লাগবে। বিজেপি এই যে মিমি প্রাক্তন সাংসদ ছিলেন, তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ, ফলে তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ। বাংলা ছবিকে প্রমোট করার জন্য ইডিকে ধন্যবাদ। শুধু যে মিমি চক্রবর্তী কাজ দেখা হচ্ছে তা কিন্তু নয়, আগামীকাল অঙ্কুশ হাজরা, অভিনেতা অঙ্কুশ হাজরাকেও আগামীকাল ডেকে পাঠানো হয়েছে। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, অঙ্কুশ হাজরার ক্ষেত্রেও ঠিক কি কেস, মানে কি জানতে চাওয়া হবে তার থেকে?
দেখো অঙ্কুশ হাজরাকেও কিন্তু এই একই বিজ্ঞাপনে মিমি চক্রবর্তীর সঙ্গেই দেখা গিয়েছিল এই অনলাইন বেটিং যে অ্যাপ রয়েছে, যে সংস্থা রয়েছে তাদের বিজ্ঞাপনে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়েও মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও যা যা প্রশ্ন করা হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সেই একই প্রশ্নের কিন্তু সম্মুখীন হতে পারেন অঙ্কুশ হাজরাও। অভিনেতাকে আগামীকাল 11টার সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তলব করা হয়েছে। অতনু, 11টা বেজে গিয়েছে, স্কুলের গেটের তালা খোলা হয়নি। এবার অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছে, বৃষ্টির কারণে নাকি আসতে দেরি হয়েছে টিচারদের আজকে। কিন্তু অভিভাবকরা বলছেন এ নিত্য নৈমিত্তিক ঘটনা, দেরি করে স্কুলে আসে টিচাররা, তারপরে তালা খোলেন, তারপরে শুরু হয় ক্লাস। অনিরুদ্ধ রয়েছে বাগদার আমডোব থেকে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, নিয়মিতভাবে এরকম দেরি করে টিচাররা আসেন? উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের আমডোব অভিভাবকরা রীতিমতন স্কুলের সামনে ক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি যে প্রায়ই এরকম 11টার পরে স্কুলের গেটের তালা খোলা হয় এবং রাস্তার পাশে স্কুল, ছাত্রছাত্রীরা এই রাস্তার পাশেই খেলাধুলা করতে থাকে। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে তেমন কিন্তু আশঙ্কা করছেন তারা, এবং দীর্ঘদিন ধরে তারা এই ধরনের জিনিস দেখে আসছেন। মানে প্রায়ই এই ঘটনা ঘটে, দেরি করে স্কুলে পৌঁছায় শিক্ষক শিক্ষিকারা এবং স্কুলের গেট দেরিতে খোলার কারণে স্কুল শুরু হয় দেরিতে। এবং আজ সেই ঘটনাই ঘটেছে। 11টার পরে খোলা হয়েছে স্কুল, 11:05 পরে হয়েছে প্রেয়ার, এবং 11:20 পরেও অনেক শিক্ষক শিক্ষিকা স্কুলে এসেছে প্রেয়ার, এবং 11:20 পরেও অনেক শিক্ষক শিক্ষিকা স্কুলে এসে পৌঁছেছেন। কিন্তু তারা অজুহাতও খাড়া করেছেন, প্রাকৃতিক দুর্যোগের কথা বলছেন। কিন্তু অল্প বৃষ্টির কারণে কি করে এরকম দেরি হলো সে প্রশ্নের উত্তর কিন্তু প্রধান শিক্ষকও দিতে পারেনি এবং স্কুলের শিক্ষকরাও দিতে পারেনি। তারা দেরিতে স্কুলে এসে পৌঁছেছেন। প্রধান শিক্ষক অবশ্য অজুহাত খাড়া করেছেন যে স্কুলের যে চাবি, সেই চাবি ছিল না, সেই কারণে স্কুলের গেট খুলতে দেরি হয়েছে এবং বৃষ্টির কারণে তারা সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। এরকম ঘটনা আগে কখনো হয়নি বা হয় না, আজই এই ঘটনা ঘটেছে তেমন কিন্তু দাবি করেছেন প্রধান শিক্ষক। অতনু, ধন্যবাদ। 11টা বেজে গেছে, তবুও আমাদের এই প্রাইমারি স্কুলের গেটে তালা এখনও খোলেনি। বাচ্চারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে, সামনেই রাস্তা, একটা অ্যাক্সিডেন্ট হলেও হতে পারত। এগুলো দেখার পরে আমরা সবাইকে ডাকলাম, গার্জিয়ান পক্ষ এসছে যে এটা তো দীর্ঘদিন চলতে পারে না, মাঝে মাঝে এরকম হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে লোকালে 1-2জন মাস্টার আছে, তারা এসে আগে স্কুল খুলবে, প্রেয়ার করাবে, বাকিরা তাদের ইচ্ছা মতো আসবে। এটা ম্যাক্সিমাম দিনই হচ্ছে। এর আগেও আমরা একবার এসে হেড স্যারের সঙ্গে কথা বলেছি, তো আজকে ব্যাপারটা এমন জায়গায় চলে গেছে যে আমরা আর এখানে জড়ো না হয়ে পারলাম না। আজকে প্রাকৃতিক দুর্যোগ, এবার বিশেষ করে বৃষ্টি হচ্ছিল, যেরকম আমারই আজকে আসতে ঠিক সময়তে আমি আসতে পারিনি। বিক্ষোভ দেখানোর কারণেই টিচাররা আজকে একটু দেরি করে এসছে। 10:50 মধ্যে প্রেয়ার আমরা রেগুলার করাই। যে চাবিটা বাইরে থাকে সে চাবিটা ঘরের ভিতরেই থেকে গিয়েছিল, যার জন্যে আজকে স্কুলে আসা সত্ত্বেও আমার ম্যাডাম স্কুলে এসেছিলেন একজন, আসা সত্ত্বেও উনি টাইমলি খুলতে পারেননি। যে 2টো সেট চাবি, একটা থাকে আমার কাছে, আমি বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, আরেকটা সেট যে টিচারের কাছে থাকে, সেই টিচার আজকে গেছে SIR-এর যে বিএলও যে ট্রেনিং সেখানে।